উচ্চকক্ষ বিষয়ক আলোচনা পর্যালোচনা চলছে। আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যালোচনার 15 দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো সহযোগী আলোচনার আগ্রহ প্রশংসনীয়, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। 31 জুলাইয়ের মধ্যে একটি সমঝোতা পৌঁছানোই লক্ষ্য। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর একাধিক পথে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সমাবেশ জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রতিষ্ঠা, দেশের সকলের সেটা প্রত্যাশা করছে। দ্বিতীয় বিষয় যেটা 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গা থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমাত্র জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একটা বিপদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্য জায়গায় আসতে চাই। মানুষ হত্যা করে পুড়িয়ে মারা শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত ও উদার গণতান্ত্রিক দেশ চায় বিএনপি। সকালে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করবেন। সেই নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে তারা শহীদদের সম্মান করবে। কিছুদিন আগে, 1 বছর আগেও এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের মাজারে আসতে হলে আমাদেরকে অনুমতি নিতে হতো এবং গাড়ি ভেতরে ঢোকানো যেত না, পায়ে হেঁটে তো আসতেই হতো। তারপরে শত বাধা বিপত্তি সৃষ্টি হতো। আজকে ইতিহাসে সেই অমোঘ বিধানে সেই মাজারে আমরা নতুন বাংলাদেশের যারা শহীদ তাদের নামে বৃক্ষরোপণ করতে চলেছি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাঙামাটিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রা শুরু হয়ে বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। তারা বলেন, পাহাড়ি জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে। পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে কিংবা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতিতে বিশ্বাস করে। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ করতে লড়াই চালিয়ে যাচ্ছে এনসিপি। দেশের সকল ধর্ম, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো, সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই, সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। আমরা দেখেছি গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। এদিকে বিকেলে চট্টগ্রামে পদযাত্রা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হবে। সেখান থেকে বদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নেতাকর্মীরা নিউ মার্কেটে যাবেন। নিউ মার্কেট থেকে টাইগার পাস হয়ে যাবেন 2 নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। সেখানে সন্ধ্যা 6টায় সমাবেশ হবে। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথাগুলো শুনতেছি। আর আমরা একটা আমাদের নিজেদের পার্টির
তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। যেখানে যাইতেছি আমরা সবার নাম্বারগুলো নিতেছি, এমনি তো আছেই এখানে স্থানীয় একজন সংগঠককে ঠিক করে এটা পরবর্তীতে আমরা এই যে ঢাকায় আর পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, ওইটা তো আমরা আমাদের ইয়াতে সবসময় বলতেছি এবং 3 আগস্ট এটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে। সংবিধানের ফলে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। টানা 3 দিন কারফিউ থাকার পরেও আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গোপালগঞ্জে জারি করা হয়েছে 144 ধারা। তবে এর আওতামুক্ত থাকবে এইচএসসি পরীক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সরকারি অফিস সমূহ, জরুরি পরিষেবা এবং গণমাধ্যম কর্মীরা। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর থেকে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো জেলা জুড়ে। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। গত 16 জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 4 মামলায় 3008 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত 5 উপজেলায় মোট 306 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, জুনাইদ আহমেদ পলক সহ 45 জনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে সকালে জুলাই আগস্টে হত্যা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক সহ 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 43 জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। আবার এই 3 মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। চলতি মাসের 29 তারিখ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটে সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন। ব্যাপার তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। না 3টা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, 22-24 সালের বিষয় আছে, আমাদের 18-19 সালের বিষয় আছে এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ছাত্র সমস্যায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে, চেষ্টা করা হবে।
গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল দশায় পরিণত হয়েছে বরিশাল ঢাকা মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা। মহাসড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। ঢাকা বরিশাল মহাসড়কের গরু নদীর সীমান্তবর্তী ভুরঘাটা থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত অসংখ্য স্থানে বিটুমিন ও পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিনিয়ত এ মহাসড়কে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। খানা খন্দে ভরা এই মহাসড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন জনসাধারণ চলাচল করছে। চলন্ত মালবাহী দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন অ্যাম্বুলেন্সের চাকা গর্তের মধ্যে পড়ে বিকল হয়ে পড়ছে। সমস্ত এলাকায় খানা খন্দে ভরা, প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে এবং লোকজনের যানমালের ক্ষতি হচ্ছে। রাস্তা ভাঙার কারণে আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হয় গাড়ি চললে, এবং লোক আমরা হাঁটতে পারি না। আমরা গাড়ি চড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সামান্য একটু বৃষ্টি হইলেই এখানে আডু সমান পানি জমে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এ যেন দেখার কেউ নাই। যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি সামান্য বৃষ্টি নামলেই মহাসড়কে গর্তে পানি জমে থাকে। ফলে ঠিকঠাক মতো গর্ত দেখা না দেয় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে করে ভোগান্তি বাড়ছে ছোট যান চালকদেরও। রাস্তা যখন পানি জমে থাকে তখন তার দেখা যায় না এর ভিতরে কতটুকু গর্ত আছে বা কতটুকু ভালো আছে। বেশি ভাঙাচুরা হলে বেশি সাসপেনশন বারবার কাজ করানো লাগে। একদম গাড়ি টান দেয়, ধরে রাখতে পারি না, গাড়ি পড়ে যায়, কি একটা দুর্ঘটনা ঘটে ভাঙার জন্য। সড়ক ও জনপথ মাঝে মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে খানাখন্দগুলো সংস্কার করলেও কয়েকদিনের মাথায় উঠে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। জুন মাস থেকে অতি বর্ষণ এবং বৃষ্টি বাদল হচ্ছে, সেটা রাস্তার বেশি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বৃষ্টি বাদল শেষ হলে আমরা এখানে বিভাগীয়ভাবে মেরামত কাজ করতে পারবো, যাতে আন্তর্জাতিক সাহায্য পাবে বলে আশা করা যায়। তবে ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। আবু সাইদ অপু, মাই টিভি। ২৪-এর ২০ জুলাই সেনা মোতায়েনের মধ্যে কারফিউর প্রথম দিনে অন্তত ২৬ জন নিহত হয়। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। কারফিউর প্রথম দিনে অন্তত ২৬ জন নিহত হয়। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং ছুটির দিনের সাধারণ ছুটি ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা আন্দোলনের নেতা এবং বিএনপির কয়েকজন নেতাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামকে ওই দিন ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ২০২৪-এর ১৯ জুলাই শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এতে পুরো বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল। রাজধানী ঢাকা যুদ্ধবিধ্বস্ত নগরীতে পরিণত হয়। ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। ২০ জুলাই কারফিউর প্রথম দিনের সকালে ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। হাতে গোনা কিছু দোকানপাট ছিল খোলা, সড়কে যানবাহনের সংখ্যাও ছিল হাতে গোনা। তবে কারফিউ ভেঙে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলন চলে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনাও ঘটে। সেদিন ঢাকার প্রায় সব রাস্তায় সেনা সদস্যদের অবস্থান ও টহল চলছিল। এদিকে কারফিউ ঘোষণার রাতে শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক হয়। সেদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের ৩ মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। বৈঠকের পর তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়েছে। বিটিভি ভবন ও মেট্রো রেল স্টেশনে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সেদিন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন সচল হতে ১ বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। এদিন রাতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। ওই দিনই পরিস্থিতি বিবেচনায় টানা ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচার প্রসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। এ বিষয়ে তাদের চিঠিও দেওয়া হচ্ছে। এছাড়াও এদিন আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামায়াতের ৭০ নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।